করোনা ভাইরাসের সংক্রমণে পুরো পৃথিবী এখন অস্থির। সবাই এখন একটি কার্যকর ভ্যাকসিনের অপেক্ষায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গত 24 জুনের খসড়া তালিকা অনুযায়ী বিশ্বজুড়ে 143টি সম্ভাব্য ভ্যাকসিন বা প্রতিষেধক তৈরির কাজ চলছে। এর মধ্যে কেউ কেউ পৌঁছে গেছেন প্রায় চূড়ান্ত পর্যায়ে। এমন বাস্তবতায় বাংলাদেশের একটি প্রতিষ্ঠান গ্লোবাল বায়োটেক দাবি করছে তারা একটি ভ্যাকসিন তৈরি করতে যাচ্ছেন। আজ আলোচনার টেবিলে জানতে চাইব একটি ভ্যাকসিন আবিষ্কারের জন্য যে ধরনের আন্তর্জাতিক প্রোটোকল মেনে চলতে হয় সেটা মানা হয়েছে কিনা, ভ্যাকসিন আবিষ্কার নিয়ে কেন বিশ্বজুড়ে আসলে এত প্রতিযোগিতা, সাথে এটাও জানতে চাইব করোনাকালে বাংলাদেশের হাল হাকিকত। আপনাদের সকলকে আমন্ত্রণ 24 ঘন্টায়। আপনাদের সঙ্গে আছি আমি মীর হাসান। আর আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি ভ্যাকসিন কত দূরে। আজ আলোচনার জন্য আমরা আমাদের আলোচনার টেবিলে অনেককেই আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে একে একে পরিচয় করিয়ে দেব। তারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন। আমাদের সাথে যোগ দিচ্ছেন অণুজীব বিজ্ঞানী এবং চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আছেন ডাক্তার সমীর কুমার সাহা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। এছাড়া আমাদের সাথে এই আলোচনায় যোগ দিচ্ছেন গ্লোবাল বায়োটেকের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডাক্তার আসিফ মাহমুদ। আশা করি তিনি আমাকে শুনতে পাচ্ছেন। আমাদের এই আলোচনায় যোগ দেবেন আইসিডিডিআরবির সাবেক প্রধান পরিচালক, যিনি মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুত বিভাগী ছিলেন। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট থাইরোকেয়ার লিমিটেড বাংলাদেশের। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া টেম্পল ইউনিভার্সিটির প্রফেসর অফ মেডিসিন অ্যান্ড নেফ্রোলজি ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ আমাদের সাথে এই আলোচনায় থাকছেন। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে এই আলোচনায় যোগ দেবেন এবং আপনাদের বিশ্লেষণ জানাবেন। সব আলোচনা করব, তবে শুরুতে একটা টাইটেল ব্রেক আছে, এরপরই আলোচনাটা শুরু করি। সমীর কুমার সাহা, আপনাকে দিয়ে, আপনি নিশ্চয়ই শুনেছেন বা দেখেছেন ইতিমধ্যে টেলিভিশনের বরাতে যে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান দাবি করতে যাচ্ছেন বা দাবি করছেন তারা একটি ভ্যাকসিন তৈরি করতে যাচ্ছে। তারা প্রাথমিক পর্যায়ে রয়েছে বা এরপর ধাপগুলোতে নিয়ে যাচ্ছে। এই বিষয়ে আপনার বিশ্লেষণ এবং মন্তব্য জানতে চাইব, যেহেতু আমরা জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন খসড়া তালিকা বিভিন্ন প্রতিষ্ঠানের কথা শোনা যাচ্ছে যে তারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। আমরা এদিকেও জানছি যে ওষুধ প্রশাসনের বিষয়টা সামনে আসছে, যদিও ওষুধ প্রশাসনের বিষয়টা অনেক পরের। কিন্তু এটা ভ্যাকসিন তৈরি করতে গেলে আসলে কি কি ধরনের পদক্ষেপগুলো লাগে, আসলে কতটা সহজে, আসলে ততটা সহজে বলা যাচ্ছে, ততটা সহজে করা যায় কিনা? ভ্যাকসিন তৈরি করাটা নির্দিষ্টভাবে বলবো যে এটা সহজ নয়। এটা একটা ভেরি কঠিন। কিন্তু আমি তারপরেও বলবো যে আজকে সকালবেলা যখন আমরা দেখতাম আমাদের টিভিতে লাইভ যে ইয়েটা হচ্ছিল, প্রেজেন্টেশনটা হচ্ছিল, সেটা আমাদের জন্য অনেক আশাব্যঞ্জক একটা ব্যাপার। মানে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমরা একটি সাহস করেছি একটা বলতে যে আমরাও ভ্যাকসিন তৈরি করছি বা ভ্যাকসিন তৈরির কাজে আমরা নিয়োজিত করেছি আমাদেরকে। সেটা একটা বিরাট ব্যাপার। কিন্তু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বলি যে কেন আমি হঠাৎ করে এই কথাটা বলছি। আমরা যদি চিন্তা করি যে কি হচ্ছে ভারতে, অনেক বড় দেশ। আপনি চিন্তা করুন, সিরাম ইনস্টিটিউট আছে কিন্তু বাংলাদেশে, ইন্ডিয়াতে। সিরাম ইনস্টিটিউট কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট ভ্যাকসিন প্রডিউসার। কিন্তু আমরা যদি খুব করে দেখি কয়টা ভ্যাকসিন সিরাম ইনস্টিটিউট কিন্তু ইনোভেটিভ একটা নতুন ভ্যাকসিন যেটা কোথাও পৃথিবীতে এখনো হয়নি, সেই ভ্যাকসিনটা নিয়ে এসে নাড়াচাড়া করেছে। এটা কিন্তু আমরা দেখিনি। কিন্তু আমরা দেখেছি হয়তো বা ধরুন নিউমোকক্কালের ভ্যাকসিন তৈরি হয়েছে 2000 সালে, সেটা এখন কিন্তু তৈরি করছে হলো সিরাম ইনস্টিটিউট। সো আমি সিরাম ইনস্টিটিউটকে অ্যাপ্রিশিয়েট করব। কিন্তু আমি বলবো যে বাংলাদেশের এই উদ্যোগটা, সেটা কিন্তু আমাকে একটা মানে এটা বিরাট একটা ব্যাপার আমার কাছে মনে হয়। কিন্তু এটা জানি যে এটা কিন্তু প্রি ক্লিনিক্যাল একটা স্টেজে। বাট সেটাও আমাদের জন্য গর্ব করার বিষয় যে একজন মানুষ বা একটা গ্রুপ এসে সাহস করতে পেরেছে যে সবার সামনে দাঁড়িয়ে বলতে যে আমরা এই কাজটা করেছি। আমি এর সাথে আমি আরেকটা জিনিস জুড়ে দিই। বাংলাদেশে কিন্তু অনেক সিকোয়েন্সিং মেশিন ছিল এবং আছে। বাংলাদেশের এই অনেক সিকোয়েন্সিং মেশিন থাকার পরেও আমরা কি কতদিন শুনেছি যে বাংলাদেশে অনেকগুলো ব্যাকটেরিয়া বা ভাইরাসের সিকোয়েন্সিং হয়েছে। আমাদের টিম কিন্তু একটা কাজ করেছে, একটা মাত্র একটা মাত্র ভাইরাসকে সিকোয়েন্স করেছে।
কি পরিমাণ আলোড়ন হয়েছে এবং ২ সপ্তাহ বা ৩ সপ্তাহের মধ্যে কিন্তু প্রায় ১০০ সিকোয়েন্সিং হয়ে গেছে। রাইট। কোথা থেকে যে ভূমিঝড়ের মতো উঠে গেল আমরা কিন্তু জানি না। তো আমি আপনাদেরকে অনেক ডিটেইলে না গিয়ে বাংলাদেশের মানুষকে এটা জানাতে চাই, হয়তোবা এইটা বাংলাদেশের জন্য একটা বিরাট ব্যাপার। জি, আমাদের মেধা, আমাদের ইচ্ছা সবকিছু নিয়ে আমরা হয়তোবা একটা ভাই জায়গায় নিয়ে একটু যাব। তাড়াতাড়ি আয়, জোরে, তাড়াতাড়ি প্লিজ। জি, আমি যদি আয় ক্লিনিক্যাল না কথাটা তাড়াতাড়ি। যেখানে বলি, আমরা এখন জানি যে আমরা ঠিক কোন জায়গাটাকে নিয়ে আমরা এই ভ্যাকসিনের কাজটা করব, এটা আমরা জানি। আমরা এটা জানি যে সেটাতে যদি আমি অ্যানিমাল বডিতে দেই তাতে অ্যান্টিবডিটা হয়। আমরা এটা জানি যে এই অ্যান্টিবডি এবং এই অ্যান্টিজেন এইটা কিন্তু যে অ্যান্টিবডি তৈরি হয়েছে সেটা স্পেসিফিক যেই অ্যান্টিজেনের আমি চিন্তা করেছি সেটাই তৈরি হচ্ছে। এগুলো কিন্তু আমার সব অর্জন। জি, এর পরের কথাটা আমি যখন এটাকে নিউট্রালাইজ করব, আমি যখন আবার এটাকে আরেকটা ধাপে যাব, তখন কিন্তু আরো বড় ব্যাপারগুলো হবে। রাইট। আমরা জানি আমরা ফেইল করতে পারি। জি, আমরা ফেইল করতে পারি কিন্তু। জি, আমরা কয়টা ভ্যাকসিন আপনি চিন্তা করুন যে একটা ভ্যাকসিন হতে কতদিন লাগে? কয়টা হুম, ভ্যাকসিন ফেইল করে, কয়টা ভ্যাকসিন পাস করে? রাইট, আমি বলব যে আজকের দিনটা আমরা শুধু এই কথাটাই বলব। আজকে আমরা যেটা দেখেছি তাতে মনে হয় এইটা বাংলাদেশের জন্যই একটা অর্জন এবং পৃথিবী হয়তোবা দেখবে একদিন। কারণ এখনো কিন্তু COVID-19 নিয়ে ভ্যাকসিন ভারত বায়োটেক বোধহয় কিছু একটা শুরু করেছে, বাট এখনো ডিটেইলটা আমরা জানি না। আপনার সিরাম ইনস্টিটিউট কিন্তু অন্যদের সাথে এগ্রিমেন্ট করছে। ওদের যখন ভ্যাকসিনটা হয়ে যাবে, তখন সে এই ভ্যাকসিনটাকে নিয়ে সেটাকে তৈরি করবে। সো রাইট। দে উইল বি জাস্ট অ্যাজ এ প্রোডিউসার, নট রিয়ালি ভ্যাকসিন ডেভেলপার। জি, সো আমি বলব যে এইটাই আজকে আমি এখানে বলে শেষ করি। পরে আবার আমরা ভ্যাকসিন নিয়ে জি, কথা বলব। অবশ্যই। বাট আমার সমীর অন্য কুমার সাহা, জি। জি, সমীর কুমার সাহা আপনার কাছ থেকে নিশ্চয়ই বিল গেটস ফাউন্ডেশন তারাও তো ভ্যাকসিন নিয়ে কাজ করছে সেটা নিয়ে জানতে চাইবো। তবে এই ফাঁকে আমি একটু আসিফ মাহমুদের কাছে সেটা জানতে চাইবো যে বিষয়টা হচ্ছে কি একটু আর্লি স্টেটমেন্ট হয়ে গেল কিনা বা একটু আগাম বলে ফেলা হয়ে গেল কিনা? কারণ এখন তো অনেকগুলো ধাপ বাকি। এখন আপনারা অ্যানিমেল ট্রায়াল করেছেন, শেষ করেছেন। এখনো ক্লিনিক্যাল ট্রায়ালে যেতে হবে কয়েক ধাপের। সেক্ষেত্রে স্টেটমেন্ট যদিও আপনারা কাজটা করেছেন সাহসের জন্য সাধুবাদ জানানো হচ্ছে, আমরাও জানাচ্ছি। কিন্তু স্টেটমেন্ট এটা একটু আর্লি হয়ে গেল কিনা? প্রথমে আমি সমীর স্যারের প্রসঙ্গে একটু বলতে চাই। সেরাম ইনস্টিটিউটের কথা উনি বলেছেন, উনি কিন্তু ভারত বায়োটেকনোলজির কথাও বলেছেন এবং ভারত বায়োটেকনোলজি কিন্তু অলরেডি তাদের ভ্যাকসিনের ফেজ 1 হিউম্যান ট্রায়াল শুরু করেছে এবং যারা ফেজ 1 ট্রায়াল কমপ্লিট করবে, একটা ইনফরমেশন আমার নলেজে ছিল, সেটা শেয়ার করলাম। আর দ্বিতীয়ত যেটা আসলে আর্লি স্টেটমেন্ট হয়ে গেল কিনা, প্রথমত আমাদের দেশে আসলে এই ধরনের কাজ একেবারেই নতুন। তো আমরা কিন্তু আমাদের ডিক্লারেশনে স্পেসিফিক্যালি বলেছি যে আমরা একটা প্রিলিমিনারি আমরা সংযোগে সম্ভবত কিছুটা সমস্যা যেটা অনুভব করছি। জি, আগামী না আমরা আসিফ মাহমুদের সংযোগে কিছুটা সমস্যা অনুভব করছি। যাই হোক, আমি এই ফাঁকে বরং মার্কিন যুক্তরাষ্ট্রের জিয়াউদ্দিন আছেন, তার কাছে যেতে চাই। জিয়াউদ্দিন, আপনি শুনছিলেন আলোচনা। আমি আপনার কাছে জানতে চাইছি যে কেন আসলে আপনার কি মনে হয় বিশ্বজুড়ে কেন এত প্রতিযোগিতা হয়ে উঠেছে বা প্রতিযোগিতা চলছে ভ্যাকসিন আবিষ্কার নিয়ে? আর আমেরিকায় কোন পর্যায়ে আছে সেখানকার ভ্যাকসিনের পরিস্থিতি? আর উন্নত বিশ্বগুলো যদি আগেই ভ্যাকসিন তৈরি করে ফেলে তাহলে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে সেই ভ্যাকসিন পাওয়াটা কীভাবে সহজতর হবে? জিয়াউদ্দিন আহমেদ। ধন্যবাদ। তো প্রথমে আমি বলতে চাই যে গতকালকে আমেরিকাতে হাইয়েস্ট 50,000 আবার করোনা ইনফেক্টেড পাওয়া গেছে। তো এটা যে আমাদের ছেড়ে সহজে যাবে লকডাউন করে হোক বা ট্রিটমেন্ট করে, এটা মনে হচ্ছে না। তো সেজন্য ভ্যাকসিনটা দরকার। আমেরিকাতে ভ্যাকসিন হচ্ছে, সবখানে ভ্যাকসিনের জন্য সবাই বলছে আমরা ফাইনাল স্টেজে আছি। প্রবলেম যেটা হচ্ছে যে চায়না থেকে যে স্টাডি বেরোলো গতকালকে, সেখানে দেখা গেছে যে অ্যান্টিবডি যেটা তৈরি হয় কোভিড হওয়ার পরে, ওটা 3 মাসের মধ্যে 90% অ্যান্টিবডি চলে যাচ্ছে। তো এখন যে ভ্যাকসিনের জন্য যদি আমাদের অ্যান্টিবডিগুলো যদি চলে যায়, তখন এইগুলো কি কতটুকু কাজ করবে, কতটুকু থাকবে? তো সেজন্য অনেক অনিশ্চয়তা এখনো আছে এবং আমি শিওর যারা সায়েন্টিস্ট যারা কাজ করছেন এসব নিয়ে, তারা এগুলো ভালো বলতে পারবেন। এজ এ ক্লিনিশিয়ান হিসাবে আমি মনে করি এটা ওয়ান অফ দ্য পার্ট। আমি মনে করি যে আমরা ভ্যাকসিনের উপর নির্ভর হলে ভালো। আমি আশা করি বাংলাদেশে হচ্ছে, অন্যখানে হবে। সেটা আমাদের এখন যেটা প্রবলেম হচ্ছে, দেশে ডাক্তার ইনফেক্টেড হচ্ছেন, পেশেন্ট ইনফেক্ট হচ্ছে, ইনফেকশন রেট বাড়ছে।
এগুলোর জন্য আমাদের যেসব করা দরকার এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, কারণ আমরা হ্যালো, জি, আপনি বলুন। আচ্ছা, তো আমি বলছিলাম যে এসবের জন্য আমি যেটা এজ এ ক্লিনিশিয়ান আমি হোপফুল ভ্যাকসিন হবে, কিন্তু এট দ্য সেম টাইম আমরা যদি নিশ্চিন্তে বসে থাকি, কারণ আমরা দেখছি বাংলাদেশে বা আমেরিকাতে যে গ্যাপ ছিল, প্রথমে গ্যাপ ছিল আমাদের কোনো ফেস মাস্ক ছিল না। আমরা জানি এটা চামড়া দিয়ে ঢুকে না, বা এটা খালি রেসপিরেটরি সিস্টেম দিয়ে ঢুকে, চোখ, নাক এবং মুখ দিয়ে। এবং আমাদের জন্য যে ডাক্তার এত ইনফেক্টেড দেশে হচ্ছেন, সেটা কিন্তু আমাদের সমস্ত পৃথিবীর মধ্যে বাংলাদেশের ডাক্তাররা কম্পারেটিভলি বেশি মারা যাচ্ছেন। তো এটার যেসব যেসব কারণে হচ্ছে, এগুলো আমাদের খেয়াল রাখা দরকার। যেমন মাস্ক ইজ ওয়ান অফ দ্য থিং। আমরা জানি মাস্ক যাচ্ছে, কিন্তু অন্যরা সব মাস্ক পরে বেড়াচ্ছেন, হয়তো বা যারা ডাক্তার না। কিন্তু এটা করায় কি হয়, যে ডাক্তার যদি মারা যান, তাহলে কিন্তু ওনারা যখন হাসপাতালে আসবেন, তাহলে কিন্তু ডাক্তার পাবেন না বা ভয় পাবেন না। তো আমরা মনে করি কিছু কিছু পলিসি আছে, খুব স্ট্রিক্ট হতে হবে সরকারের। এবং ভেন্টিলেশন যেটা খুব ইম্পর্টেন্ট, যে একটা ক্লোজ স্পেসে 90% অফ দ্য ইনফেকশন ক্লোজ স্পেসে। বাংলাদেশের নতুন নতুন হাসপাতালগুলোতে কোনো ভেন্টিলেশন নাই, সেন্ট্রাল এয়ার কন্ডিশন যেগুলো স্প্রেড করে। তো এখানে যেরকম আমরা নেগেটিভ প্রেশার রুম ছিল না আগে, কিছু কিছু ছিল, ইমিডিয়েটলি করা হয়েছে, যার জন্য এখন আমরা এভরিডে COVID-19 দেখছি, কিন্তু ইনফেকশন কম হচ্ছে। তো কিছু কিছু জিনিস আছে আমি মনে করি যে ক্লিনিশিয়ান, কারণ যেহেতু কোনো চিকিৎসা এইভাবে নাই, আমরা এটাকে ওই প্রিভেনশন করা, যে লকডাউন করা খালি না, লকডাউন তো আমেরিকাতে হয়েছে, যখনই ছেড়ে দিচ্ছে এখন দেখা যাচ্ছে ক্যালিফোর্নিয়া বা ফ্লোরিডা এসব জায়গাতে এত বাড়ছে, যে এই যে একটা হ্যাবিট তৈরি করা, এটার জন্য একটা আইন তৈরি করা, রেস্ট্রিকশন করা। না হলে আমরা যতই ভ্যাকসিন যদি এফেক্টিভ হয় ভালো, কিন্তু সেটা হতে হতে হয়তো আমরা অনেক মারা যাবো। ধন্যবাদ। জি, আমি আবারও একটু ডক্টর সমীরের কাছে আসতে চাই। আমরা আসিফের কথাগুলো আসলে ঠিকমতো শুনতে পাচ্ছিলাম না। আশা করি কিছুক্ষণের মধ্যে তাকে আবারও পেয়ে যাব, তার বক্তব্যটা জানতে চাইবো। এই ফাঁকে একটু আমাকে সমীর কুমার সাহা আমাকে একটু বলবেন যে আসলে আমরা এই বিষয়টাকে খুব বড় করে দেখার চেষ্টা করছি বা জানার চেষ্টা করছি, আসলে যে অন্য দেশগুলো তো অনেক এগিয়ে আছে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে, তারা অনেক একে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। কিছু কিছু খবর আমরা এটাও জানি যে চীনার একটি প্রতিষ্ঠান সিনোভ্যাক বাংলাদেশের ৩য় পর্যায়ে এসে তাদের পরীক্ষাটা করতে চাইছে, সেরকম একটা উদ্যোগের কথা আমরা শুনছি। এখন অন্যান্য দেশগুলো যদি দ্রুততার সাথে ভ্যাকসিন তৈরি করে ফেলে, তাহলে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো আসলে সেটা পাওয়ার ক্ষেত্রে আমরা কী করতে পারি, বা এই ধরনের উদ্যোগগুলোকে আমরা কতটুকু এগিয়ে নিতে পারি? জি, মানে আমার একটা ব্যাপার হলো যে বাংলাদেশের ভ্যাকসিন আসবে কিনা, বাংলাদেশটাকে স্পেসিফিকলি তো কেউ চিন্তা করে না। আমি বাংলাদেশে যারা আছি, আমরা বাংলাদেশের জন্য চিন্তা করি, কিন্তু অন্য দেশ ওভারঅল আপনি যদি লো মিডল ইনকাম কান্ট্রি বা যারা লো ইনকাম কান্ট্রি যারা আছে, তাদের জন্য কিন্তু একটা চেষ্টা হচ্ছে। যেমন ধরুন WHO কিন্তু চাচ্ছে যে ভ্যাকসিনগুলো আসবে হলো WHOর কাছে, সেখান থেকে এটা সাপ্লাইটা হবে। সেটা বাস্তবে কতটা হবে সেটা আমরা জানি না, এবং WHOর ক্ষমতা এখন কতটুকু সেটাও হয়তো আমরা জানি না। সেটা নিয়ে একটু বিভিন্ন কথা হচ্ছে ইদানিং। বাট আমরা এটাও জানি যে কিছু মানুষ, মানে আপনারাও জানতে পারবেন, জানেন হয়তোবা যে কারা চেষ্টা করছে। কিছু মানুষ আছে যারা ফিলান্থ্রপিক, যারা বিভিন্ন সময়ে গবেষণাতে এবং ভ্যাকসিন তৈরিতে হেল্প করছে। তারা সেসব অর্গানাইজেশনগুলো চিন্তা করছে যে কয়েক বিলিয়ন ডোজ তারা কিনে নিয়ে ডেভেলপিং কান্ট্রিগুলোতে দেবে। যেমন ধরুন, আপনি নামও যদি বলি, গেটস ফাউন্ডেশনের এরকম প্ল্যান আছে যে তারা কয়েক বিলিয়ন ডোজেস অফ ভ্যাকসিন কিনবে এবং সেগুলোকে তারপরে তারা বিতরণ করবে হলো সেই সব দেশে, যে দেশে ভ্যাকসিনটা বেশি জরুরি এবং যে দেশে ভ্যাকসিন ক্রয়ের ক্ষমতাটা নেই। এর বাইরেও আরেকটা জিনিসও চিন্তা করবেন, একটা জিনিস কিন্তু আছে, সেটা হলো যে অ্যাডভান্স মার্কেট কমিটমেন্ট। সেই জিনিসটাও কিন্তু একটা এগ্রিমেন্ট সাইন হচ্ছে। গ্যাভি একটা কাজ করছে, সেখানে একটা অ্যাডভান্স মার্কেট কমিটমেন্ট হচ্ছে। অ্যাডভান্স মার্কেট কমিটমেন্ট যদি সোজা বাংলায় বলি, পাইকারি হারে জিনিস কিনে নেওয়া। এবং সেটা হলো, আপনি নর্মালি আপনার যে কোনো ভ্যাকসিন যদি আসে, আপনি যদি চিন্তা করেন নিউমোকক্কাল ভ্যাকসিন আসতে বাংলাদেশে এসেছিল 10 বছর পরে, হিভ ভ্যাকসিন এসছে বাংলাদেশে 20 বছর পরে। প্রত্যেকটা দেশে কিন্তু প্রথম যখন ভ্যাকসিনটা আসে, সেটা কিন্তু বিক্রি হয়েছিল উন্নত দেশে, এবং সেটা হয়েছিল হয়তোবা একটা ভ্যাকসিন যেতে তারা হয়তোবা $100 ব্যয় করছিল। কিন্তু অ্যাডভান্স মার্কেট কমিটমেন্টটা হলো এরকম
যে আপনি বলবেন যে আমি কিন্তু এত মিলিয়ন বা এত বিলিয়ন ডোজেস কিনবো। আমি যখন এই ডোজেস কিনবো তখন কিন্তু আমি নেগোশিয়েট করব উইথ দ্য ইন্ডাস্ট্রিজ যে রাইট। আইল বি বাইং টেকিং দিস বিলিয়ন ডোজেস, তুমি প্রাইসটা কত করবে বলো। তখন কিন্তু প্রাইস উইল বি ডিফারেন্ট কম্পেয়ার টু দ্য প্রাইস দ্যাট দে গেভ ইট ফর ইউরোপ অ্যান্ড ইউএস। এইরকম একটা এগ্রিমেন্টও কিন্তু সাইন হয়েছে অ্যাডভান্স মার্কেট কমিটমেন্টের জন্য। সো কতগুলো প্রক্রিয়া আছে এটার জন্য, কিন্তু চ্যালেঞ্জটা হলো আমরা যখন অ্যাডভান্স মার্কেট কমিটমেন্ট করেছিলাম সেটা কিন্তু শুধু পিডিয়াট্রিক পপুলেশনের জন্য। জি। আমরা কিন্তু কখনো চিন্তা করিনি যে পুরো পপুলেশনের একটা দেশের প্রত্যেকটা মানুষের এই ভ্যাকসিনটা প্রয়োজন। রাইট। সো আমাদের রিকোয়ারমেন্টটা কিন্তু অনেক বড়। রাইট, সেটা আমাদের যদি রিকোয়ারমেন্ট করতে অনেক বড়। হয়, ডাক্তার সমীর, আমি একটু থামাতে হচ্ছে আপনাকে, কারণ আমাদের সাথে আমরা মনে হয় সম্ভবত আসিফ মাহমুদকে আবারও পেয়েছে। আমি তখন আপনার কথা শুনতে পাইনি, সম্ভবত প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে। আমাকে বলবেন যে আমি যে প্রশ্নটি করেছিলাম যে আপনাদের স্টেটমেন্টটা কি আর্লি হয়ে গেল কিনা, আপনি সম্ভবত সমীর কুমার সাহার কোনো একটি বক্তব্য নিয়ে আলোচনা শুরু করেছিলেন। আসিফ মাহমুদ। আসলে বলছিলাম যে স্যার ভারত বায়োটেকনোলজির কথা বলেছেন। তো ভারত বায়োটেকনোলজি কিন্তু তাদের ভ্যাকসিনের ফেজ 1 ট্রায়াল শুরু করেছে এবং জুলাই মাসের 27 তারিখে ওরা ফেজ 1 ট্রায়াল কমপ্লিট করবে বলেছে। সো ভারত আসলে করতে পারছে। আমরা বড় বড় ভ্যাকসিন কোম্পানি আমেরিকার মডার্নার কথা জানি, আমরা ইংল্যান্ডের ডক্টর গিলবার্টের টিমের কথা জানি। তো আমরা আর্লি স্টেটমেন্ট করে ফেললাম কিনা সেটার ব্যাপারে বলতে চাই যে আমরা যথার্থই যেটা বলেছি আমাদের প্রেস কনফারেন্সে, যে আমরা একটা প্রিলিমিনারি অ্যানিম্যাল ট্রায়াল করেছি এবং সেখানে যে অ্যান্টিবডি আমরা পেয়েছি সেটা আমরা সারফেস প্লাজমন রেজোন্যান্সের মাধ্যমে আমাদের স্পেসিফিক অ্যান্টিজেনের এগেইনস্টে একটা স্ট্রং বাইন্ডিং অ্যাফিনিটি পেয়েছি। এই ট্রায়ালটাকে আমাদের কিন্তু 6 থেকে 8 সপ্তাহের মধ্যে একটা রেগুলেটেড অ্যানিম্যাল ট্রায়ালে কনভার্ট করতে হবে এবং সেই ডাটা নিয়ে কিন্তু আমাদেরকে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের কাছে এথিক্যাল অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করতে হবে। তার পরবর্তীতে সেখান থেকে অ্যাপ্রুভাল নিয়ে আমাদের পক্ষ হয়ে একটা থার্ড পার্টি সিআরও আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালটা করবে। এই পুরো প্রসেসগুলো বাংলাদেশের যে রেগুলেশন সেটা কিন্তু আমরা স্পেসিফিক্যালি বলেছি। সো আমরা কোথায় আছি সেটা বলতে গেলে কিন্তু ওই পর্যায়েই বলতে হয় যে আমরা একটা প্রিলিমিনারি অ্যানিম্যাল ট্রায়ালে আমাদের ক্যান্ডিডেটের একটা প্রুফ অফ কনসেপ্ট পেয়েছি যেখানে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। আর আমাদের স্টেটমেন্টটা এত জোরালো তার পেছনে কারণ হলো প্রত্যেকটা কোম্পানি তারা একটা ক্যান্ডিডেট নিয়ে কাজ করছে, একটা ডেলিভারি মেকানিজম তারা ব্যবহার করছে, কিন্তু আমরা টোটাল ডাটাবেজ অ্যানালাইসিস করে 4টা ডিফারেন্ট ক্যান্ডিডেট চুজ করেছি, 3টি ডিফারেন্ট ডেলিভারি সিস্টেম নিয়ে কাজ করছি। সো টোটাল 12টা ক্যান্ডিডেট নিয়ে একসাথে আমরা কাজ করছি, যার 3টা ক্যান্ডিডেটের একটা ডেলিভারি মেকানিজমের ডেটা আমরা আজকে দেখিয়েছি। জি। তো আমাদের সাকসেস রেট অবশ্যই বেশি হবে এবং আমি মনে করি না যে এটা আমাদের জন্য একটা প্রি স্টেটমেন্ট হবে। কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন যে এর আগেও করোনা শনাক্তের কিট নিয়ে একটি প্রতিষ্ঠান এই ধরনের জোরালো আবেদন জানিয়েছিল, কিন্তু তাদের সেই কিট বিএসএমএমইউতে গিয়ে ট্রায়ালে গিয়ে অন্য ধরনের ফলাফল সামনে নিয়ে আসছে। যাই হোক, আপনারা সাহস করে সামনে এসেছেন, সাহস করে এটা করছেন। আমি এই ফাঁকে একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই বাকি সকলকে আবার যোগ করে আলোচনাটা করতে পারবো। নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। শুরুতে যেতে চাই আসিফ মাহমুদ আপনার কাছে। নিশ্চয়ই আপনি অন্য কোনো চ্যানেলের সাথে যোগ দেবেন, কথা বলবেন, তবে আপনার কাছ থেকে ছোটো ছোটো করে কয়েকটি প্রশ্ন জেনে তারপর আপনাকে ছেড়ে দিতে চাই। ইতিবাচক নিশ্চয়ই সবাই ধরছেন যে আপনারা পরের ট্রায়ালগুলোতেও আপনার সেই ইতিবাচক ফলাফল পাবেন। সেটাকে যদি আমরা ধরি যে ঠিক আছে আপনাদের টিকা সফল হলো, তারপরেও সেই টিকাকে বা ভ্যাকসিনকে বাজারে আনতে আনতে ঠিক কী পরিমাণ সময় লেগে যেতে পারে? আসিফ মাহমুদ। জি, আমি আসলে যেটা বলছিলাম যে আসলে 6 থেকে 8 সপ্তাহ আমরা সময় নেব একটা রেগুলেটেড অ্যানিম্যাল ট্রায়াল করতে। সেই অ্যানিম্যাল ট্রায়ালের ডেটা দিয়ে আমরা বিএমআরসির কাছে আমাদের এথিক্যাল অ্যাপ্রুভালের অ্যাপ্লিকেশন জমা দেব। তো সেখান থেকে একটা সিআরও ডিসাইড করে আমরা ক্লিনিক্যাল ট্রায়াল যদি স্মুথলি করতে পারি, ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 আমরা আশা করছি 3 মাসের মধ্যে আমরা কমপ্লিট করে এন্ড অফ ডিসেম্বর আমরা মার্কেট অথরাইজেশনের জন্য ডিজিডিএ কে দিতে পারবো।
এবং সেজন্য যে সকল অথরিটির কাছে যাওয়ার দরকার এখন পর্যন্ত সে সকল অথরিটির কাছে আপনারা যেতে পেরেছেন? আমরা দেখছিলাম একটি গণমাধ্যমের খবর, সেখানে যদিও বলা হচ্ছে ওষুধ প্রশাসন অনেক পরের বিষয়, কিন্তু এই ধরনের উদ্যোগ চলছে বা এই ধরনের কাজ চলছে তারা কিছুই জানেন না, এই ধরনের একটি স্টেটমেন্ট আমরা দেখছিলাম যুগান্তরে। সেগুলো তো আপনাদের পারমিশন নিতে হবে নিশ্চয়ই। এত ৩ থেকে ৪ মাস এত সহজতর কি হওয়ার কথা? আসলে এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত আসলে আমরা যা কাজ করেছি সেই পর্যন্ত কিন্তু রেগুলেশন অনুযায়ী আমাদের কারো কাছে যাওয়ার প্রয়োজন হয়নি। জি, কিন্তু অবশ্যই আমাদের রেগুলেটরি অথরিটির কাছে যেতে হবে, রাইট। আমাদের এথিক্যাল অ্যাপ্রুভাল লাগবে। সো বিএফসি এবং ডিজিডিএ তারা যদি আমাদের ভ্যাকসিনটাকে ইভালুয়েশন করে যথাসময়ে আমাদেরকে রেজাল্টটি দিতে পারে, কারণ এই সিআরও দিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল যেটা সেটা কিন্তু ম্যানুফ্যাকচারার করতে পারবে না, জি, এখানে সিআরও দিয়েই করতে হবে। সো ডিপেন্ড করছে সিআরওর উপরে, ডিপেন্ড করছে আমাদের ক্লিনিক্যাল প্রোটোকল, ট্রায়ালের প্রোটোকল, বিএমআরসি কত দ্রুত আমাদেরকে ইভালুয়েট করে অ্যাপ্রুভাল দিতে পারবে। সেখানে কিন্তু আমাদের কোনো হাত নেই। আমাদের হাত কতটুকু আছে, 6 থেকে 8 সপ্তাহের মধ্যে আমরা একটা রেগুলেটেড এনপিএল ট্রায়াল করব, আমরা আমাদের ডেটা সাবমিট করব। এরপরে কিন্তু টোটাল জিনিসটা আমাদের কন্ট্রোলের বাইরে। তো সেখানে অবশ্যই আমাদের দেশবাসীর সহায়তা লাগবে, আমাদের সরকারের সাহায্য লাগবে, এবং সবাইকে একসাথে নিয়েই কিন্তু আমরা আমাদের এই ভ্যাকসিনটি বাজারে আনবো, এবং সেটা আমাদেরকে আনতেই হবে। অবশ্যই সফল হলে নিশ্চয়ই আপনারা সেটাকে বাজারে নিয়ে আসবেন। আজ মাহমুদ ছোট্ট করে আমাকে হ্যাঁ অথবা নার মধ্য দিয়ে উত্তরটা দেবেন আসলে। ধরুন এইটা হচ্ছে আপনি যেসব ধাপগুলোর কথা বলছেন সেটা ওষুধ প্রশাসন থেকে শুরু করে পরবর্তী ধাপগুলো আছে, কিন্তু আমরা দেখছিলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা খসড়া তালিকার কথাও বলা হচ্ছে, যে তালিকার মধ্যে বিশ্বের বিভিন্ন জায়গায় যেসব উদ্যোগগুলো নেওয়া হচ্ছে এই টিকার বিষয়ে সেসব উদ্যোগগুলোকে তারা এক ধরনের তালিকাভুক্ত করছে। সেই তালিকাতেও কি আপনারা আছেন? সেই তালিকাতে আমরা নেই। জি, সেই তালিকাতে আমরা নেই, কিন্তু আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখেন এখন 140টা ডিফারেন্ট কোম্পানি ভ্যাকসিনের ট্রায়াল করছে। জি, সেই ভ্যাকসিনের ট্রায়াল করে অনেকে বলছে, যেমন ডক্টর গিলবার্ট তাদের টিম নিয়ে তারা বলছে সেপ্টেম্বরে তারা মার্কেটে আসার চেষ্টা করবে, কেউ বলছে তারা সামনের জানুয়ারিতে মার্কেটে আসার চেষ্টা করবে। আমরা কিন্তু বাংলাদেশে এমন একটা কোম্পানি হিসেবে ভ্যাকসিন নিয়ে এসেছি আজকে, জি, যেখানে আমরা মার্চ থেকে কাজ শুরু করেছি, এবং আমরা আজকে ডিক্লারেশন দিতে পেরেছি যে প্রিলিমিনারি এনিম্যালের ট্রায়ালের ডাটা আমাদের কাছে আছে। আর এই প্রসিডিওরগুলো কিন্তু আমাদের কাছে নতুন না। গ্লো বায়োটেক একটি বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি। আমরা অলরেডি আর&ডি থেকে 15টি বায়োলজিক্স তৈরি করেছি, যেখান থেকে 6টি বায়োলজিক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের অ্যাপ্রুভালের জন্য আমাদের বিএমআরসির কাছে সাবমিশন করা আছে। সেজন্য ক্লিনিক্যাল ট্রায়ালের সিআরও আমাদের রেডি করা আছে। জি। সো উই নো দ্য প্রসেস। এখন এই প্রসেস অনুযায়ী রেগুলেটরি অথরিটি আমাদেরকে কতটুকু হেল্প করতে পারবে, তাদের সহায়তায় কত দ্রুত আমরা এটাকে মার্কেটে নিয়ে আসতে পারবো সেটা নির্ভর করছে। জি, মার্কেটে আনতে সবকিছু আসলে জি, আমাদের অবশ্যই, কন্ট্রোলে। অবশ্যই। আসিফ মাহমুদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দিয়েছেন। সেটা মার্কেটে আনার পাশাপাশি এটা সফল হওয়াও খুব বেশি রকম জরুরি। ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে গিয়ে এটা সফলতা পাওয়া নিশ্চয়ই জরুরি। আর জি হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানিয়ে এই অংশ থেকে বিদায় জানাতে চাই। অসংখ্য ধন্যবাদ আসিফ মাহমুদ। আমি একটু আনোয়ারুল ইকবালের কাছে যেতে চাই। আনোয়ারুল ইকবাল, আপনি যখন আজ শুনেছেন যে এরকম একটি উদ্যোগের কথা, এরকম একটি আবিষ্কারের কথা, তখন আসলে প্রথম প্রতিক্রিয়াটি আপনার কি দাঁড়িয়েছে আসলে? আপনি এটা নিয়ে কি বলতে চান বা আপনার বিশ্লেষণটা কিরকম হবে? ছোট্ট করে যদি শুরু করেন। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখানে আমাদের সমীর দাদা আছেন, ওনার থাকতে আমার মতামতের থেকেও মানে উনি যা বলেছেন আমি শুনেছি। আসলে কি জানেন, আমরা আশাবাদী হতে চাই আমাদের দেশের মতো, বাংলাদেশের একটা দেশের মতো যদি একটা ভ্যাকসিন আমরা এখানেই আবিষ্কার করতে পারি, নাথিং লাইক ইট। কিন্তু আমার মনে হচ্ছে, মানে আমি একটা ব্যক্তিগত মতামত, ইট ইজ টু আর্লি। ওনারা যেভাবে এটা ডিক্লারেশন দিয়েছেন, আমার মনে হয় না এটা উচিত হয়েছে। কারণ কি, এটা জাস্ট একটা স্টেজ, ফার্স্ট স্টেজ, তাই না? এবং আমরা দেখেন, আমরা কিন্তু গণস্বাস্থ্যের সময়ও দেখেছি যে আমরা খুব আশাবাদী হয়ে গেছিলাম, ওনারা যেভাবে ডিক্লেয়ার দিয়েছে কালকে এটা শুরু হয়ে যাবে, এভরিথিং লাইক দ্যাট। আবার আমরা দেখলাম যে পিসিআর মেশিনে জেকেজি, সেটাও আমাদের সাথে ভণ্ডামি করেছে, লোকজনকে ইয়ে করেনি। বাট আমরা আশা করছি যে, আমি যেটা প্রপোজাল দিচ্ছিলাম, আমি একটু দাদার সাথে কথা বলছিলাম ব্রেকের সময়, সেখানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের কিন্তু একটা ওয়েবসাইট ক্লাউডের মধ্যে কিন্তু সব ইনফরমেশন গুলো আমরা দিয়ে দেই, সিকোয়েন্সিং এর, তারপরে টাইপিং এর, এইসব কিন্তু সব একটা ক্লাউডের মধ্যেই থাকে, ঠিক আছে? তো ওনারা এটা দিয়েছেন কিনা আমি জানি না। প্লাস
আমি আবারও বলছি ইট ইজ টু আর্লি এখনই, কারণ আমি যতটুকু জানি ঢাকা বিশ্ববিদ্যালয় এটা নিয়ে কাজ করছে, আইডিসিআর এটা নিয়ে কাজ করছে, সমীর দাদা নিজে এটা নিয়ে কাজ করছে, ফেরদৌসী কাদরি উনি এটা নিয়ে কাজ করছে। তো এরকম আরো কিছু অর্গানাইজেশন আছে যারা কিন্তু টাইপিং, সিকোয়েন্সিং যেটাই বলেন, এবং এইসব ব্যাপারে সবার কিন্তু একটা, আমি তো মনে করি ক্লাউডে তো ইনফরমেশন থাকবেই। তারপরে আমি মনে করি এখানে যারা সায়েন্টিস্ট আছেন তারা যদি একটা জুমে হোক বা যে কোনো ভাবে হোক তাদের মতামতটা আদান প্রদান করেন, তাহলে কিন্তু এটা আরো বেটার হবে। আর আজকের যে ইস্যুটা, এটা আমি এখনই এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না, কারণ কি ওনারা, আমি চাই যে সবাই সৎভাবে এটা করুক, ভালো হলে তো অবশ্যই ভালো এবং আমাদের উপকারই হবে। কারণ আমরা মানে বাইরের ভ্যাকসিন আমরা কবে নাগাদ পাবো বা কত দূর আমরা এটা লবিং করেছি এই পর্যন্ত আমি ঠিক জানি না, কারণ কিছু কিছু ভ্যাকসিন হয়ে যাবে। ওনার একটা কথা আমি দ্বিমত করি, যেমন অ্যাস্ট্রাজেনেকা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে এবং ওনারা যেটা জানেন না আমি বলে দিচ্ছি, এটার সাথে কিন্তু ইন্ডিয়া, ভারত 40% এটার সাথে ওনাদের সত্তাগারদের কিন্তু ওনারা, সুতরাং এবং ওনারা কিন্তু যেটা করেছে বুদ্ধিমানের কাজ, ওনারা কিন্তু প্রোডাকশন করে ফেলেছে। হ্যাঁ, যদি এই যে আমাদের ওদের যে লাস্ট স্টেজটা সাকসেসফুল হয়ে গেলে এটা কিন্তু মার্কেটে চলে আসবে, আর যদি সাকসেসফুল না হয় তখন কিন্তু ওটা ডিস্ট্রয় করে ফেলবে। সুতরাং শুধু অ্যাস্ট্রাজেনেকা না, চায়নার 4টা কোম্পানি তারা কিন্তু এই থার্ড স্টেজ কমপ্লিট করে তাদের আর্মিদের মধ্যে দেওয়া শুরু করে দিবে সামনের মাসেই, ঠিক আছে? তো সুতরাং ওনার ওই কথাটা ঠিক না, যে ভ্যাকসিন কিন্তু অলরেডি অনলাইন পাইপলাইন, এবং শুধু ওগুলা না, নোভাভ্যাক্সও তৈরি করে ফেলেছে। আর আপনার ইন্ডিয়া থার্ড স্টেজে চলে আসছে নিজেরা, সেটা কোভ্যাক্সিন নামে পরিচিত, সেটা থার্ড স্টেজটা তারা কিছুদিনের মধ্যেই শুরু করবে। তো সুতরাং আমাদের শুধু প্রথম স্টেজটা চলছে, আশা করছি ভালো হবে। জি, সমীর কুমার সাহা, ভ্যাকসিনের বিষয় নিয়ে আপনার কাছে সবশেষ মন্তব্য জানি, আমি অন্য প্রসঙ্গ যেতে চাই, আপনার সবশেষ মন্তব্য জানতে চাইবো এই ভ্যাকসিন প্রসঙ্গে। যেটা আমাদের ইকবাল ভাই বললেন সেই কথাগুলো কিন্তু সত্যি, যে আপনার অক্সফোর্ডের ভ্যাকসিনটা কিন্তু সিরাম ইনস্টিটিউট অলরেডি ওর সাথে, ওরা নিজেরা তৈরি করছে না, কিন্তু তারা কিন্তু যখনই এটা হবে তারা কিন্তু রেডি করার জন্য, অ্যান্ড দে নো দ্য বিজনেস। তো সেই কাজটা হয়েছে। আর একটা হলো যে ভারত বায়োটেকে কিন্তু বলছে যে তারা খুবই অগ্রগতি হয়েছে, তারা কিন্তু অনেকদিন আগে বলেনি, এই রিসেন্টলি তাদের কাছে জানলাম যে তারা ভ্যাকসিনটা করে ফেলেছে। আমি একটা জিনিস ইকবাল ভাই যেটা বলেছেন, যে যেটা হয়তো বা আমাদের এখানকার যে গ্লোব যেটা করেছে সেটা হয়তো একটু আর্লি, দিস ইজ ট্রু, কিন্তু বাংলাদেশে যখন এতটুকুই করে না তখন একটা এক্সাইটমেন্ট হয়। আমি জাস্ট ডিফারেন্সটা আমি একটু বলবো এই ভ্যাকসিনের জন্য, এই কথাটা না বললেই নয় বোধহয়, যে যেটা হয়েছিল, যে যেটা আমরা গণস্বাস্থ্যের জন্য যেটা হয়েছিল, গণস্বাস্থ্যটা মনে হয় যেন এটা বেশি পলিটিক্সাইজড হওয়াতে জিনিসটা কিন্তু ওটা যায়নি স্মুথলি, সে জায়গাটা হয়নি, এটা নিয়ে অনেক বেশি নাটক হয়েছে। আমি আশা করি যে এই ভ্যাকসিনের জন্য যেটা হচ্ছে সেটা আশা করি কোনো নাটক হবে না, কারণ সেটা আমাদের জন্য অনেক খারাপ হবে সেটা। সুতরাং আমরা ধীরে ধীরে চলি এবং আমাদের সরকারকে সাথে নিয়ে চলতে হবে, কারণ এত বড় একটা কাজ, এই কাজটা কিন্তু গভর্নমেন্টের হেল্প ছাড়া করতে পারবে না কেউই। আর বাংলাদেশের ভ্যাকসিনের কথা আমি আগেও যে কথাগুলি বললাম আবারও বলবো, এই বিশ্বাসটা আছে যে বাংলাদেশ ভ্যাকসিন পাবে। সেটা হলো, তার কারণটা হলো বাংলাদেশ সবকিছুর পরও বাংলাদেশ ইপিআই প্রোগ্রাম ইজ সো পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমাদের কিন্তু একটা গুডউইল আছে প্রত্যেকটা জায়গায়, এটা পাবো। প্লাস মনে হয় আমাদের গভর্নমেন্ট একটা কাজ করেছে, যে অনেক টাকা না কিন্তু বেশ কিছু একটা অ্যামাউন্ট অন্তত পক্ষে ফান্ডে গিয়ে দিয়ে বলেছে, ওকে এই এএমসির যে ফান্ডিংটা হচ্ছে সেই ফান্ডিং এর মধ্যে আমরা কিছু অন্তত কন্ট্রিবিউট করলাম। এটা কিন্তু তার মানে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু দিস ইজ আ স্মার্ট ওয়ে অফ পুটিং ইউর ফুড দেয়ার। সো আমার মনে হয় যে বাংলাদেশ গভর্নমেন্ট যেই কাজটা করেছে, আমি খুবই আশাবাদী যে কোনো একটা ডেভেলপিং কান্ট্রি যদি মিডল ইনকাম আর লো মিডল ইনকাম কান্ট্রি যদি পায়, তাহলে বাংলাদেশ ডেফিনেটলি পাবে। বাংলাদেশ ডেফিনেটলি পাবে। এই জায়গাটা থামাতে হচ্ছে সমীর কুমার সাহা, আমার একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে এই অংশে শুনতে পারলাম না, কিন্তু আমি পরের অংশে ফিরে এসে আপনার কাছ থেকে শুরু করব। প্রথমেই জানতে চাইবো যে আপনি দেশের বাইরে থেকে কি দেখেন, বাংলাদেশের সরকারি বেসরকারি উদ্যোগগুলোকে একসঙ্গে হাতে হাত ধরে চলে, নাকি পলিটিসাইজের মধ্যে পড়লে আসলে অনেক উদ্যোগী ভেস্তে যায়? সে বিষয়টা একটু, আপনি দেশে বাইরে আছেন, নিশ্চয়ই আপনার কাছে ভালো বিশ্লেষণ জানতে পারবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর।
আবার আমন্ত্রণ 24 ঘন্টায় যেতে চাই জিয়াউদ্দিন আহমেদের কাছে। জিয়াউদ্দিন আহমেদ, আপনি দেশের বাইরে আছেন, আপনি কি দেখেন আসলে বাংলাদেশ করোনা মোকাবেলায় কি সঠিক পথে হাঁটছে? আপনার বিশ্লেষণটা কেমন? আসলে করোনা মোকাবেলায় সমস্ত পৃথিবী একসময় সঠিক পথে হাঁটে নাই। আমেরিকাতে যেরকম আমাদের কনফিউশন ছিল, কোঅর্ডিনেশন ছিল না, আমাদের প্রেসিডেন্ট, আমাদের সব মিলে গভর্নররা, উই হ্যাড এ সিরিয়াস প্রবলেম, যার জন্য নিউ ইয়র্কে অনেক মানুষ মারা গিয়েছেন এবং অনেক কিছু এখনো ইনফেকশন হচ্ছে। বাংলাদেশে যেটা আমরা দেখি, একই রকম কোঅর্ডিনেশন অভাব ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় একটা জিনিস করছেন, ইমপ্লিমেন্টেশন ডাক্তারদের কাছে পৌঁছাচ্ছে না। এসব জিনিস থাকবে, এটা কোনো সব জায়গায় এরকম ছিল। এখন আমি যেটা দেখি যে এটা আস্তে আস্তে মনে হচ্ছে যে কোঅর্ডিনেশন বাড়ছে এবং বাড়া প্রচন্ড দরকার। কারণ যারা ফ্রন্ট লাইনে ডাক্তার আছে, অনেক সময় প্রফেসররা কিন্তু আমরা প্রায় জুম করি প্রফেসরদের সাথে, কিন্তু পরে আমরা শুরু করলাম যারা ফ্রন্ট লাইনে ডাক্তার আছে তাদের সাথে, যারা রোগী দেখছে। অনেক সময় যে নতুন নতুন টেকনিক, যেটা WHO তো নাই, CDC তেও নাই, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে অনেক ধরনের ইমপ্লিমেন্টেশন, ওষুধ দেওয়া বা ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু এভরিডে আমরা ডেভেলপ করছি বা আমরা শিখছি। ওই শেখাটা তাড়াতাড়ি দেখা দরকার। কিন্তু যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ছড়ানোটা। এটার জন্য যে লকডাউনের ব্যাপার, এর মধ্যে অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন আছে। যেমন আমি জানি একটা যেরকম বাড়ছে, ওরকম একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে আমি ইন্টারেস্ট নিয়েছি। 15,000 গার্মেন্ট ওয়ার্কার কাজ করছে, 15,000, তাদের মধ্যে জ্বর হচ্ছে, ইনফেকশন হচ্ছে, কিন্তু কেউ মারা যাচ্ছে না। তো র্যাব একটা জিনিস করেছে, র্যাবের একটা, তাদের হাসপাতাল ছিল না, কর্নেল হচ্ছে রানা, ও একটা আইসোলেশন সেন্টার করেছে। ওখানে একটা জিনিস আমরা দেখলাম, 300টা পেশেন্ট, যেহেতু ডাক্তার হাসপাতাল এগুলো হচ্ছিল না, সব বন্ধ ছিল, 300টা পেশেন্ট সে অক্সিজেন দিচ্ছিল মাত্র 30টা সিলিন্ডার দিয়ে। দেখা গেল যে 10 মিনিট, 15 মিনিট, হাফ এন আওয়ার দেওয়ার পরে ভালো হয়ে যাচ্ছে। এখন এই যে একটা নতুন জিনিস, এটা আমরা নিজেও জানি না, পৃথিবীর কেউ জানে না, যে এটা একটা, যখন একটা হাইপক্সিক ভেসেল কনস্টিটিউশন হয়, যখন একটা সার্জ হয়, তখন যদি আমরা রেস্কিউ করতে পারি ইভেন হাফ এন অক্সিজেন দিয়ে, তখন কিন্তু নেক্সট 24 আওয়ার্স আর লাগছে না। ডাক্তার জিয়াউদ্দিন, আসলে করোনা কালে সকলেরই এক ধরনের নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে, বিশেষ করে আপনারা চিকিৎসকরা আছেন, তারা নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছেন, অনেক কিছু জানছেন, অনেক কিছু বুঝছেন। আপনি মনে করছেন যে এক ধরনের সমন্বয় বাড়ছে, কিন্তু সিদ্ধান্তের জায়গায় কি আপনি মনে করেন যে আমরা সময় উপযোগী সিদ্ধান্ত নিচ্ছি? আপনি যদি রিসেন্ট কোরবানির পশুর হাটের কথা শুনেন, বা আস্তে আস্তে দেখবেন আমাদের এখন ঢাকা শহরে বিভিন্ন রাস্তায় যানজট বাড়ছে, সিদ্ধান্তগুলো কি আপনার মনে হচ্ছে সময়োপযোগী হচ্ছে? এগুলো তো হচ্ছে না, এগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে না, ইমপ্লিমেন্ট করা ডিফিকাল্ট। কারণ আমরা যেটা শুনি যে এই যে পুলিশ এবং আর্মিরাও, তারাও একজন গরিব লোক, সে তার খাবারের জন্য রিক্সা বের করতে পারছে না, সে খেতে পারছে না। সো ইটস এ কাইন্ড অফ লাইক এ catch-22। তো সেই জন্য একটা মানবিক ব্যাপার আছে, ওটা আমি জানি না হাউ টু হ্যান্ডেল ইট। আমরা যেটা করছি বা করতে চাচ্ছি, যেটা আমি মনে করি যে যেটা সরকার কি করছে তার সাথে, যেমন আমরা সিলেটে আমরা 2টা কোভিড আইসোলেশন সেন্টার করেছি। সিলেটে একটা কিডনি সেন্টার নন প্রফিট করেছি, আমি একটা প্রেসিডেন্ট। আমরা 2টা সেন্টার করেছি সরকারের সাথে মিলে। আমরা এখান থেকে ফান্ড দিয়েছি যেন, যেহেতু হাসপাতালগুলো বন্ধ, ওইখানে যেন পেশেন্ট আসে এবং অ্যাটলিস্ট আমরা ফুললি অক্সিজেন এবং ট্রিটমেন্ট দিয়ে সিভিয়ার কেস শুধু পাঠাবো। ঠিক এই ধরনের যখন পাবলিক প্রত্যেকটা, আমরা এখন চাচ্ছি উপজেলাতে যাচ্ছি, কারণ সবকিছু আছে কিন্তু কোঅর্ডিনেশন নাই। ওই কোঅর্ডিনেশনে যদি আমরা করতে পারি, এখন আপনি যেটা বলছেন যে জেনারেল ওভারঅল যেটা এই গরুর হাট থেকে শুরু করে, ওইটা বিয়ন্ড আমার সাজেশন, ওটা আমি করতেও পারবো না। আমরা যেটা করার চেষ্টা করছি, এটা মনে হয় করলে অ্যাটলিস্ট আমরা মানুষকে ট্রিটমেন্ট দিতে পারবো। জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে এই অংশ থেকে আমরা বিদায় জানাতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় মন্তব্যের জন্য। যেতে চাই আনোয়ারুল ইকবাল আপনার কাছে। আনোয়ারুল ইকবাল, আপনি শুনছিলেন কোরবানির পশুর হাট বলা হচ্ছে, স্বাস্থ্য সেবা মেনে সেই হাট বসবে, আসলে কিভাবে সেটা বসবে আপনি কি আমাকে একটু ধারণা দিতে পারেন যে কিভাবে আসলে এটা সম্ভব হয়? আসলে এটা একদম হাস্যকর একটা ব্যাপার। আসলে আমি কিভাবে বলবো সেটাই চিন্তা করছি। আমি একটু ওই ভাইয়ের কথা থেকে আসি। উনি যেহেতু ট্রিটমেন্টের কথা বলছিলেন বা কোঅর্ডিনেশনের কথা বলছিলেন, কিন্তু আমি বলতে চাচ্ছি স্ট্রেট ফরওয়ার্ড, যে আমি যদি সোর্সটাই বন্ধ না করি, জাস্ট এক্সাম্পল দিয়ে বলি যে পশুর হাট তো শুধু পশু না, এই পশুগুলো আনতে হবে, আপনার ট্রান্সপোর্ট লাগবে, তারপরে তার সাথে পশুর মালিকরা আসবে, তারপরে হাটে লোকজন যাবে। এই যে সংক্রমণের একটা আপনি ইস্যু তৈরি করে দিচ্ছেন, এইখানেই দেখবেন যে আবার ধাই করে বেড়ে যাবে, এবং ওই আমরা যে ঈদ উল ফিতরে যে ঘটনাটা দেখেছি তার রিপিট হবে।
আপনার যদি সত্যিকারেরই পশুর হাট করা লাগে, আমরা কি এই একবারের জন্য কোন একটা সিস্টেম করতে পারতাম না? যেমন একটা উদাহরণ দিয়েই বলি, যেমন ধরেন আপনার এখন কিন্তু অনেক ফার্ম আছে, ঠিক আছে, আপনি বেঙ্গল মিটও আছে। আসলে কোরবানিটা কারা দেয়? একটু বিত্তশালী লোকজনই তো দেয়, তাই তো? এবং তারা কিন্তু, আমি যতটুকু জানি, যেমন ধরেন বেঙ্গল মিটে আপনাকে ওই বিদেশের মতো আপনি অর্ডার দিলে তারা কিন্তু গরু কেটে টেটে আপনার বাসায় পৌঁছে দিবে। কেননা আপনি দেখতে হবে যে এটা তো আসলে সংক্রমণ ছড়ায় একজন থেকে আরেকজনের, যদি না যেত তাহলে তো এত প্রশ্নই আসতো না। যেমন ধরেন এই যে গরুটা যখন কাটতে হবে, সেই কসাই লাগবে, কসাই তো একা পারবে না, তার হেল্পিং হ্যান্ড লাগবে। তারপরে কিন্তু আপনি আবার খেয়াল করবেন যে চামড়া নিয়ে তেলেসমাতি শুরু হয়ে যাবে। আপনি যতই বলেন এটা যে ব্যবসা, এই ব্যবসাটার জন্যই কিন্তু আমরা জিম্মি হয়ে গেছি। এবং জি। আমাদের সরকার কিন্তু একটা জিনিসই আনোয়ারুল দেখলেন ইকবাল, যে এই সময়টার জন্য তো অসংখ্য মানুষ আসলে পুঁজি নিয়ে বসে থাকে, তাদের জীবন জীবিকার একটা বড় অংশ এইসব কাজগুলো করেই যায়, বা এই সময়টা যেন তারা অপেক্ষা করেন, সেই মানুষগুলোকেও তো বাঁচিয়ে দিতে হবে, তাদের জীবিকার প্রসঙ্গটাও তো আছে। অবশ্যই আছে। তাহলে একটা কথা বলি আপনাকে, আজকে কিন্তু আমরা জীবিকা করতে করতে কিন্তু জীবন হারাচ্ছি। হাইয়েস্ট ডাক্তারস মারা গেছে বাংলাদেশে এখন পর্যন্ত। এবং আমরা যদি তাহলে পুরানা দিকে একটু যাই, আমরা যদি এপ্রিল মাসের দিকে একটা ভালো মতো লকডাউন বা কারফিউ দিতাম, তাহলে আপনি এই চিত্রটা এখন দেখতেন না। কারণ আপনি তখনও কিন্তু জীবিকার কথা বলেছেন। ইউ আর টকিং অ্যাবাউট কিন্তু লোকাল জীবিকা। আপনি দেখেন যখন আপনার এই মানে আপনার সংক্রমণ এই স্টেজেই থেকে যাবে, ঠিক আছে, আমরা কিন্তু পিক বলতেই পারছি না এখন আর, এটা একটা প্লাটু হয়ে আছে এবং সেটা কনস্ট্যান্ট যাচ্ছে। তখন আপনার যখন বিদেশি জীবিকাটা বন্ধ হয়ে যাবে, তখন কি করবেন? যেমন বলে দিচ্ছি, এরকম যদি থাকতে থাকে, আপনার অল ফ্লাইট ক্যান্সেল হয়ে যাবে, আপনার গার্মেন্টস এর অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, আপনার বিদেশে আমাদের যে শ্রমিক ভাইরা বাইরে কাজ করেন তাদের যাওয়া ক্যান্সেল হয়ে যাবে। তখন আপনি কি করবেন? আমি ছোট স্বার্থটা ত্যাগ করতে পারলাম না বৃহত্তর স্বার্থের জন্য, তাহলে আপনি যারা আজকে জীবন হারিয়েছে, আবার আমাদের যারা বয়স্ক বাবা মা আছেন, তাদেরকে আমরা মাইনাস করে চলবো এই ছোট্ট জীবিকার জন্য? আপনি কি প্রশ্ন রাখলাম। জি, এখন সেই প্রশ্নের উত্তর তো আমি আজকে দিতে পারছি না, কারণ হচ্ছে আমার হাতে সময় কম আছে। আমি বরং সমীর কুমার সাহা আছে, সমীর কুমার সাহার কাছে গিয়ে যেতে চাই। সেখানে আপনি শুনছিলেন আনোয়ারুল ইকবালের বিশ্লেষণ। আমি জানতে চাইবো যে আমাদের যে নানাবিধ সিদ্ধান্তের কথাগুলো বলছেন, সেগুলোর কারণে কি আমাদের সামনে আসলে করোনা কালটা লম্বা হতে চাচ্ছে, বা বহুমাত্রিক সমস্যাগুলো বহু জায়গা থেকে উকি দিতে যাচ্ছে কিনা? আমি বাংলাদেশে না এই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা এত কঠিন। কারণ হলো যে আমরা অনেক কিছুই যেরকম ভাবে প্ল্যান করছি সেভাবে কিন্তু আসলে করতে পারছি না। তার কারণ হলো আমাদের সরকার যদি আমাদেরকে যেটা বলে সেইটার আমরা কতটা সহযোগিতা করছি এবং সহযোগিতা করে আমরা কতটা এটাকে ইমপ্লিমেন্ট করে সেটাকে আমরা পালন করে নিয়ে আসতে পারছি। যেটা ইকবাল ভাই বললেন খুবই একটা ইম্পর্টেন্ট কথা কিন্তু। আমরা যখন ১ম শুরু করেছিলাম, তখনও কিন্তু আমরা বলেছিলাম যে আমরা এই করব, আমরা ডিসট্যান্স মেইনটেইন করব, আমরা ঘরে থাকবো, আমরা সবকিছু বলেছি। এবং আমাদের দেশের মতো অন্য কোনো দেশে মতো মিডিয়াতে এত বেশি কথা হয় না এই কথাগুলোকে। আমরা কি কোনোটা একটা চিন্তা করেছি? এবং ওই সময় যদি আমরা একটু, আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম হয়তোবা আপনাদের চ্যানেলে বা কোনো চ্যানেলে, রেজিমেন্টাল, যে আমরা যদি তখন যদি এরকম কিছু করতে পারতাম তাহলে আজকে হয়তোবা আমাদেরকে আর কিন্তু এই বিপদটায় পড়তে হতো না। আমি একটা কথা বলে কিন্তু শেষ করব। অনেকেই একটা প্রশ্ন করেন জি। যে আমাদের দেশে তো গরিব মানুষের তো কোনো করোনা ভাইরাস হচ্ছে না কিংবা স্লামে তো হচ্ছে না। কিন্তু একটা জিনিস চিন্তা করবেন, আমরা কিন্তু যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমাদের বাইরে বিদেশ থেকে যারা এসছেন তারা কিন্তু একটা অবস্থা সম্পন্ন মানুষ। অবস্থা সম্পন্ন বাড়িগুলোতে গেছেন। সেখান থেকেই কিন্তু বিস্তারটা হয়েছে। যিনারা আবার আমাদের গাড়িতে আমাদেরকে হেল্প করতেন, জি। দরিদ্ররা, তাদেরকে কিন্তু আমরা বাড়িতে পাঠিয়ে দিয়েছি। জি, তো আল্টিমেটলি কিন্তু আমরা সবাই এই শেষ বিপদে করতে হবে। পড়ছিলাম। এখন কিন্তু আমরা ঘুঁটা দিচ্ছি কিন্তু। আমরা একবার গ্রামে যাচ্ছি, আমরা আসছি। এই জি। ঘুঁটা দিয়ে আমরা যে কাজটা করছি এটা নিয়ে যে কি হবে আমরা কিন্তু কেউ জানি না। সুতরাং এই উত্তরটা জি, কিন্তু আমরা খুব স্ট্রেইট ফরওয়ার্ড। আমরা নিশ্চয়ই একটা, যদিও শঙ্কার কথা বলছেন, তারপরও আমরা আশা রাখবো, কেন বহু মানুষকে বাঁচতে হবে আসলে এই দেশে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ সমীর কুমার সাহা, একই সঙ্গে আনোয়ারুল ইকবাল, আপনাকেও আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্যের জন্য। শেষ করতে হচ্ছে আজকে 24 ঘন্টা। দেখা হবে রোববার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।